জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলবি প্রথম বর্ষে বাংলাদেশ সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একজন পরীক্ষার্থীকে পড়তে হয়। পরীক্ষার্থীকে এই জন্য গুরুত্বপূর্ণ বলে এইভাবে পড়তে হয়, কারণ হচ্ছে বাংলাদেশ সংবিধান থেকে 6টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন সিলেক্ট করতে হয়। আমরা মূলত কিঞ্চিত আলোচনা করব হচ্ছে মৌলিক অধিকার এবং মূলনীতিকে নিয়ে। এই দুইটা বিষয় আমরা যদি আগে শুরুতে বুঝে নিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে সে বিষয়গুলো আনসার করার জন্য। আসলে মূলনীতি বিষয়টা কি? আমাদের যদি সংবিধানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো 8 থেকে 25 অনুচ্ছেদের মধ্যে মূলনীতি সম্বন্ধে বলা হয়েছে। অবশ্য আমাদের যে প্রিয়েম্বল বা প্রস্তাবনাতে ওখানে 4টা প্রধান মূলনীতির কথা বলা আছে। তাহলে মূলনীতি বিষয়টাকে যদি আমরা বলি, একে বলা যেতে পারে যে একটা রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এই যে বিভিন্ন ধরনের লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যগুলি একটা সংবিধানে লিপিবদ্ধ করা হয়, ভবিষ্যতে পূরণ করার চেষ্টা করবে এই উদ্দেশ্যকে মাথায় রেখে। এবং ভবিষ্যতে এই উদ্দেশ্যকে মাথায় রেখে এটা করে বলেই এটার জন্য আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন না, কারণ মূলনীতিগুলি দেওয়া হয়েছে একটা ফোকাস পয়েন্ট হিসেবে, অর্থাৎ ওই ভিত্তি করে কাজ করবে সেজন্য। কাজে মূলনীতিকে আমরা বলতে পারি একে প্রিন্সিপাল অফ দি স্টেট, যে বিষয়টা মানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এটাকে আমরা বলতে পারি এটা মূলত কেউ কেউ বলেছে ডেকোরেশন অফ দি কনস্টিটিউশন, কেউ বলছে একটা অবান্তর কর্মকাণ্ড। যাই হোক, সার্বিক কথাটা হচ্ছে মূলনীতি বিষয়গুলো হচ্ছে এমন সমস্ত নীতিগুলি যার উপর ভিত্তি করে একটা রাষ্ট্রে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকবে, অর্থাৎ তাদের লক্ষ্যটাকে চিহ্নিত করবে। এবং এর জন্য আমরা কি জানতে পারলাম? এর জন্য আপনি কখনোই আইনের শরণাপন্ন হতে পারবেন না, এই সমস্ত অধিকারগুলি নিয়ে ওখানে যেতে পারবেন না। কারণ আমরা মূলনীতির মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখবো। আমরা দেখব অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা দেখব, বেশ কিছু বিষয় আমরা দেখতে পাবো, অনেক অনেক বিষয়, যে কৃষি উন্নয়ন, সামাজিক বিপ্লব হবে, গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, গণতন্ত্র এবং মানবাধিকার অফুরন্ত সুযোগ থাকবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সবার সাথে সুসম্পর্ক মেনটেন করে চলবে, ইত্যাদি বিভিন্ন ধরনের নীতি কথা সেখানে বলা আছে। তবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এগুলির লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকা দরকার, যাতে রাষ্ট্র বুঝতে পারে তার আগামী দিনের লক্ষ্য কী হবে। এর মধ্যে অবশ্য একটি লক্ষ্য পূরণ হয়েছে, যাকে বলা হচ্ছে শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করা, যা 22 অনুচ্ছেদে আছে। এখন পর্যন্ত যেহেতু আমরা যে সংবিধান পড়ছি তার আলোকে আমরা বলছি, ভবিষ্যতে সংবিধান কী হবে আমরা জানি না। তাহলে মূলনীতিটা আমরা এই জায়গাটা পৌঁছাতে পারলাম, এটা মূলত বিভিন্ন ধরনের নীতিবাক্যের কথা, যেগুলি মূলত লক্ষ্য, টার্গেট হিসেবে চিহ্নিত। আচ্ছা, এটা 8 থেকে 25 আছে। ঠিক তার পরের পার্টে, অর্থাৎ আমাদের যে এখন পর্যন্ত যে সংবিধান, তার 3য় ভাগে অর্থাৎ 26 থেকে 47-এর কতে বেশ 18টা অধিকারের কথা বলা হয়েছে, যে অধিকারগুলি লঙ্ঘিত হলে আপনি হাইকোর্টে যে রিট এক ধরনের মামলার নাম, এসে রিট করতে পারবেন। তাহলে মৌলিক অধিকারের বিভিন্ন ধরনের মৌলিক অধিকারের কথা ওখানে বলা আছে, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, বিভিন্ন ধরনের কথা বলা আছে। 18টা অধিকারের কথা বলা হয়েছে, আপনি অনেক অনেক কিছু পাবেন। আইনে আশ্রয় লাভ করতে পারবেন, আইনের দৃষ্টিতে সমতা পাবেন, বিচার ও দণ্ড সম্পর্কে আপনি বেশ কিছু নীতিমালার বিষয়গুলি সেখানে পাবেন। এরকম না বিভিন্ন বিষয় 18টা অধিকার পাবেন মৌলিক অধিকারের কথা। এর মধ্যে আবার একটি বিষয় আছে যে কিছু কিছু মৌলিক অধিকার আছে, এগুলির মধ্যে আপনি কোনোদিন বাধা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। যদি সংবিধান বিরোধী কিছু করাটাকে সবাই নিরুৎসাহিত করে, মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা দিতে পারবেন না, মানে আইনের দৃষ্টিতে সমতা, এই জায়গা থেকে আপনি কখনো বাধা দিতে পারেন না। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, এই বিষয়ে আপনি বাধা দিতে পারবেন না, কারণ জবরদস্তি শ্রম কাউকে দিয়ে করাবেন, এটা পারবেন না। অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা মেনটেন করতে হবে, জবরদস্তি শ্রম করানো যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য মানুষের অধিকার থাকবে, যার যা ধর্মবিশ্বাস অনুযায়ী সেটা থাকবে। এবং এইরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাবো যে অধিকারগুলি থাকবে। আবার কিছু কিছু আছে বাংলাদেশে নাগরিকরা সুবিধা ভোগ করতে পারবে, এটাও পড়বেন আপনারা, যে কোন কোন অধিকারগুলি বাংলাদেশের নাগরিকরা সবাই ভোগ করতে পারবে, বিদেশিরা ভোগ করতে পারবে না। আবার কিছু কিছু মৌলিক অধিকার আছে সকল দেশের সকল মতের মানুষরা এটা করতে পারবে, একে বলা হচ্ছে, ওটা হচ্ছে কিছু মৌলিক অধিকার। তাহলে আমরা দেখতে পেলাম কিছু মৌলিক অধিকারের উপরে আপনি বাধা নিষেধ আরোপই করতে পারবেন না। কিছু মৌলিক অধিকার বাংলাদেশিরা ভোগ করতে পারবে, কিছু মৌলিক অধিকার বাংলাদেশি বিদেশি সবাই ভোগ করতে পারবে। এই হলো মৌলিক নীতি এবং মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলি। এখন মৌলিক অধিকার যদি আপনি বাধাগ্রস্ত হতে কী করবেন? এর জন্য আসবে রিট কী জিনিস? রিট হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টে যে মামলা করা হয় সেই মামলাটাকে রিট বলা হয়।
তবে এটা শুধু মৌলিক অধিকার নিয়ে, অর্থাৎ মৌলিক অধিকার কোনগুলি, যেগুলি সংবিধানে বলে দেওয়া আছে যে এগুলিই মৌলিক অধিকার, সেগুলি আপনি করতে পারবেন। এর বাইরে যে আপনি কিছুই করতে পারবেন না। মৌলিক অধিকারের বিষয় নিয়ে জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা যায় না। এর জন্য মামলা দায়ের করতে হবে কোথায়? এর জন্য মামলা দায়ের করতে হবে হাইকোর্টে। ভালো কথা, হাইকোর্টে করবেন। রিট আবার 5 ধরনের হয়ে থাকে। 5 ধরনের আলাদা আলাদা বিষয় থাকে। যেমন কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে কোথাও আটক করে রাখে, সেখান থেকে উদ্ধার করার জন্য একটা রিট। তারপর হচ্ছে আইনগত কাজ পালন করতেছে না, কিন্তু এটা আপনার মৌলিক অধিকার, তাহলে আপনি রিট করবেন একটা, সেটার নাম হচ্ছে ম্যান্ডামাস। আর একটু আগে কোনো ব্যক্তিকে আটক করা ব্যক্তির যে রিট তাকে বলে হেবিয়াস কর্পাস রিট, এরকম ম্যান্ডামাস। তারপর হচ্ছে যে কাজ করা উচিত না, মৌলিক অধিকার বিরোধী কাজ করছে, ওখান থেকে বিরত রাখার জন্য কে বলে প্রোহিবিশন রিট। তারপর হচ্ছে আইনগত কোনো ভুল করেছে, এটা সংশোধন করে ঠিক করে দেওয়ার জন্য যে রিট করা হয় তাকে বলা হচ্ছে সাসিওয়ারি রিট। আরেকটা হচ্ছে বেআইনিভাবে যদি কেউ কোনো পদবি দখল করে থাকে, তাহলে যে রিট করা হয় তাকে বলা হয় কো-ওয়ারেন্টার রিট। কাজে মৌলিক অধিকার সংক্রান্ত এই বিষয়গুলি মূলত প্রশ্নের মেন প্রাণ। এগুলো যদি আপনারা সিলেক্ট করতে পারেন এবং এই ব্যাপারগুলি যেগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি মৌলিক অধিকার ব্যাপারটা নিশ্চিত বুঝে গেছেন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে প্রতিনিয়ত কমেন্টে জানাবেন যে এখানে সমস্যা বোধ করছি, কারণ এটা জরুরি, এটাকে জরুরি। তাহলে এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা প্রস্তুতি গ্রহণ করে মৌলিক অধিকার মূলনীতি সংক্রান্ত বিষয়গুলি পড়ে ফেলেন। তারপর আমরা আরেকদিন চেষ্টা করব বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করার জন্য। আশা করি সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।